আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। এই অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে RTVতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে 7 মাস পার করেছে অন্তর্বর্তী সরকার। পুলিশ বাহিনী এখনও কাজের স্বাভাবিক ধারায় ফেরেনি। নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা নিয়ে মাঠে রয়েছে সশস্ত্র বাহিনী। কিন্তু চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, মবের মতো ঘটনাগুলো এখনও সরকারের জন্য অস্বস্তির কারণ। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা পরিষ্কার বার্তা দিলেও তাতে সন্তুষ্ট নয় অনেক রাজনৈতিক দল। বিশেষ করে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি মার্চের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে। দাবি দাওয়া নিয়ে নানা আন্দোলন এখনও চলমান। সম্প্রতি শিশু ধর্ষণের মতো ঘটনাগুলো সরকারকে বিব্রত করছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকেই। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে সহযোগীর ভূমিকা রাখতে প্রস্তুত জাতিসংঘ বাংলাদেশ সফর করে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। নির্বাচন ও রোহিঙ্গা ইস্যুটিও গুরুত্ব পায় তার সফরে। এদিকে আগামী 26 মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন নানান ইস্যুকে সামনে রেখে আজ আমাদের আয়োজন, এবং এই আয়োজনের নাম আমরা রেখেছি মুখোমুখি প্রেস সেক্রেটারি শফিকুল আলম। জনাব শফিকুল আলম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্কলে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন রাখতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুক। আমরা সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। জনাব শফিকুল আলম, আপনাকে আরও একবার স্বাগত। এবং আমরা এই স্পিরিট থেকে আজকের আলোচনাটা করতে চাই, যেহেতু আপনারা বাক স্বাধীনতার নিশ্চিতের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তো আমার কাণ্ড জ্ঞানে কুলাই এবং খুব ভ্যালিড কিছু অম্লমধুর প্রশ্ন আপনাকে আমরা করবো, আমি আপনার কাছ থেকে সে সদুত্তর পাবো বলে আমরা আশা করি। একটা পারসেপশন অনেক সময় মিডিয়াতে, যেহেতু আমি মিডিয়ার ছাত্র ছিলাম এবং শিক্ষকতা করি, আমি অনেকের সাথে কথা বললে মিডিয়ার কারণেই কিনা যায় না, অনেকের মধ্যে ধারণা যে আপনি রাষ্ট্র চালানোর ক্ষেত্রে একটা প্রধান জায়গায় আছেন। সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? এই পারসেপশনটা কতখানি সত্যি? না, আমি তো আমার যে রোলটা হচ্ছে যে আমাদের প্রতিদিন মেসেজটা ক্লিয়ার একটা মেসেজ দাও, হোয়াট উই আর অ্যাকচুয়ালি ডুইং, হোয়াট দ্য চিফ অ্যাডভাইজার্স অফিস ডুইং, এবং অনেক ক্ষেত্রে এটার বাই এক্সটেন্ডেড ফর্ম আমি বলতে পারি যে ইন্টারিম গভর্নমেন্ট কী করছে। এটা আমাদের একটা স্পষ্ট বার্তা, মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি করা। আপনি যদি বাংলাদেশের প্রেস উইংটা তো গত 53 বছরই ছিল স্বাধীনতার পরে, কিন্তু কেউই তো তেমন একটা প্রেস কনফারেন্স করতো না। তো প্রফেসর ইউনূস এসে যেটা করলেন সেটা হচ্ছে যে আপনি ইন্টারন্যাশনালি যেটা নর্ম, যে কোনো একটা লিডার, যে কোনো একটা প্রেসিডেন্সিয়াল অফিস বা প্রাইম মিনিস্টার অফিসের একটা প্রেস উইং থাকে এবং এরা নিয়মিত প্রেস কনফারেন্স করে। আমাদের ক্ষেত্রে আমরা যেটা করছি যে সপ্তাহে 3 দিন করছি। তো আমরা প্রতিদিনের মেসেজিংগুলো খুব স্পষ্টভাবে দিচ্ছি। তাহলে শফিক ভাই, আমরা ধরে নিতে পারি যে আপনি একদম রুটিন যেটা প্রেস উইং ইন্টারন্যাশনাল নর্মস, আপনারা সেই প্র্যাকটিসটা করছেন। এবং আপনার এই গত 7 মাসের কর্মকাণ্ডে আপনারা এই প্রোটোকলের বাইরে কোনো কাজ আপনার বক্তব্যে হয়েছে বলে আপনার মনে হচ্ছে? আমাদের বক্তব্য অবশ্যই অনেকগুলো বক্তব্য আসে। আপনার ক্ষেত্রে যদি বলি, না, আমরা অনেকগুলো কাজই তো আমরা করেছি, যেগুলো কাজ সত্যিকার অর্থে আপনি বলতে পারেন। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এটা কিন্তু ক্লাসিক কোনো নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট না, একদম এটা একটা অভ্যুত্থানের গভর্নমেন্ট। অভ্যুত্থানের গভর্নমেন্ট কার এগেনস্টে অভ্যুত্থান? হ্যাঁ, তো যে যার এগেনস্টে অভ্যুত্থান তাকে নিয়ে আমার বলতে হচ্ছে, এটা আমি একটা নিয়মিত, এটা আমাকে বলতেই হবে। যেই ধরনের অন্যায় অবিচার আগের গভর্নমেন্ট চাপিয়ে দিয়েছে, এখন অ্যাজ এ প্রেস সেক্রেটারি আমার এটা বলতে হয়। এবং এই বলাটাকে অনেকে ভাবছেন যে এটা একটা তো পার্টিজান হচ্ছে কিনা। না, এটা পার্টিজানের বিষয় নয়। এটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের অ্যাসপিরেশনের কথা বলছি, মানুষ যেটা ফিল করে সেটা আমরা বলছি। কেন আপনি পুরো জনগণের মৌলিক অধিকারকে তারা অস্বীকার করতো, তো এটা তো বা গুম খুন করাপশনের একটা বড় একটা ডিক্টেটরশিপ তারা চালাতো, সেটা তো আমাদের বলতে হয়। মানে এই বলাটা হয়তো বা কারোর জন্য ভালো লাগছে না, যারা স্বৈরাচারকে লেজিটিমেসি দিয়েছিলেন তাদের কাছে এই জিনিসটা হয়তো বা খারাপ লাগছে, কিন্তু আমরা মনে হচ্ছে এটা একটা লেজিটিমেট, এটা আমাকে বলতেই হবে। এবং এটা সব জায়গায় বলে, আপনি যে কোনো পোস্ট রেভুলেশন গভর্নমেন্ট বলেন, এটা তাদের কাজ, তারা বারবার বলবে যে না কি হয়েছিল, কোথায় তারা গভর্নমেন্টকে, বাংলাদেশকে কোথায় কোন খাদের কিনারে নিয়ে গেছে, সেটা আমার বলতে হয়, এবং এটা আমি বলছি। এবং আপনি মনে করছেন যে এটি যেহেতু একটু এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, সুতরাং প্রেস উইং এর ক্লাস, এটা এক্সট্রাঅর্ডিনারি, ইটস এ পোস্ট রেভুলেশন, ইটস এ রেভুলেশন, এন্ড উই আর carrying that we are the torch bearer of this revolution. আমরা এটা ধারণ করি, এবং এই রেভুলেশনের যে অ্যাসপিরেশনগুলো সেগুলো আমরা বলি। এই রেভুলেশন কোন কনটেক্সটে হয়েছে
সেটাও আমরা স্পষ্টভাবে বলি। জি, আপনি যদি অ্যাসপিরেশনের কথা বলছেন, সেই অ্যাসপিরেশনের জায়গা থেকে আমি যদি একটু আসি, সেটি হচ্ছে যেই আকাঙ্ক্ষা নিয়ে আপনারা এই সরকার দায়িত্ব নিয়েছে এবং আপনারা আসলে বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পরবর্তী যে সময় আপনারা বাংলাদেশে পেয়েছেন, এই 7 মাস পরে যে বাংলাদেশ, সেটা কেমন আসলে? আমি মনে করি ফ্যান্টাস্টিক। এটা তো খুব লেজিট যে আপনি ফ্যান্টাস্টিকই বলবেন। না, আমি লেজিট, আপনি এটা বলতেই পারেন, কিন্তু আমি এইটা এই জন্য বলছি, আপনি কন্ডিশনটা দেখেন। আপনি দেখেন যে আমি একটা পুরোপুরি একটা স্কচড একটা ল্যান্ড আমি পেয়েছি, একটা ডিভাস্টেটেড ডিস্ট্রয়েড একটা আমি ইকোনমি পেয়েছি। আমাদের কোনো একটা লোকের হুইমের উপর একটা দেশ চলেছে 15 বছর, এখানে কোনো স্বাভাবিক কোনো নিয়ম নাই। তো সেই জায়গায় এসে 7টা মাসে একটা ভালো গভর্নমেন্টকে দাঁড় করানো এবং সেইখানে আপনার ইকোনমিকে ঠিক করা, আপনার পিস অ্যান্ড স্ট্যাবিলিটি আনা, এটা তো আনবিলিভেবল। অন্যান্য কোনো দেশ হলে এতদিনে 2-3টা গভর্নমেন্ট পড়ে নতুন একটা আসো, মানুষ চাচ্ছে, আমরা যেই জায়গাটায় আমরা সত্যিকার অর্থে মানুষকে আমরা স্ট্রাগল করছি, সেটা হচ্ছে মানুষের এক্সপেকটেশনটা ম্যানেজ করা। আপনি যে এক্সপেকটেশনটা করছেন, কিন্তু আমার যে প্রশাসন যন্ত্র, আমার যে পুলিশ, সেই পুলিশ প্রশাসন যন্ত্র নিয়ে আমি আপনার ওই এক্সপেকটেশনটা ম্যাচ, এবং আমি যেই ক্ষেত্রটা আমি পেয়েছি, আমি একটা রুইন্ড ইকোনমি পেয়েছি। আমার একটা কফারে কিছু নাই, যা আপনি স্ট্যাটিস্টিক্স দেখছেন মূলত কিছু নাই। আমি সেগুলো নিয়ে আমি এই ইকোনমিকে জোড়াতালি দিয়ে এখন দেখেন একটা ভাইব্রেন্ট ইকোনমি। অনেকে আসছেন ইনভেস্ট করতে, চাইনিজরা আসতেন এনরমাসলি, অনেকে সেই আমাদের পোর্টে ইনভেস্ট করতে চাচ্ছেন, এন্ড উই হ্যাভ মেড এ কামব্যাক। ফর 7 মান্থস গার্মেন্টসের এক্সপোর্ট যদি আপনি পুরো একসাথে ধরেন, ইটস এ মোর দ্যান ডাবল ডিজিট। ওকে, মোটামুটি আপনি খুব পরিষ্কার করেছেন কোন জায়গায় আপনি মনে করছেন ট্রিমেন্ডাস। অ্যাসপিরেশনের জায়গা যেহেতু বলছেন, অ্যাসপিরেশন তো খুবই একটা রিলেটিভ টার্ম। আমার অ্যাসপিরেশন আর একজন শ্রমিকের অ্যাসপিরেশন ভিন্ন। তো আপনি কি মনে করছেন অ্যাসপিরেশনটাকে আপনারা ফিগার আউট করতে পেরেছেন? খুব যদি আমি ট্রান্সলেট করে বলতে পারেন যে এই জায়গা, এই জায়গা, এই জায়গা, এগুলো হচ্ছে মোটা দাগে অ্যাসপিরেশন। না, অ্যাসপিরেশন মানুষ কি চাচ্ছে? মানুষ চাচ্ছে যে দ্রব্যমূল্য যাতে একটা স্ট্যাবল জায়গায় থাকে, সহনীয়, ওইটা আমরা উই হ্যাভ অ্যাচিভড। মানুষ কি চাচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যাতে একটা বেটার অবস্থায় থাকে। আমরা বলছি যে আমরা একটা ওই জায়গার চেষ্টা করছি, কিন্তু মানুষ এটাও জানে গ্রাউন্ড রিয়ালিটিটা কি। আমরা যে পুলিশ ফোর্সকে দিয়ে সেটা করাতে চাচ্ছি, সেই পুলিশ ফোর্স আসলে তার মোরালটা খুবই এখনো লো, তার কনফিডেন্সটা খুবই লো। সে আসলে তাকে তো বাহিনী হিসেবে ইউজ করেছে। ধরেন 7 মাস পর্যন্ত মানুষ সবর করেছে। আমরা অনেক, আপনারা যেটা দেখছেন, আরেকটা জিনিস হচ্ছে যে পারসেপশনের সমস্যা। সেটা হচ্ছে আমরা যে ডেটাটা দেখছি, তা আমি আপনাকে বলতে পারি ডাকাতি বেড়ে গেছে, দস্যুতা বেড়ে গেছে। আই ক্যান সি দ্য ডেটা। আপনি যদি মার্ডার বলেন, বা আপনি যদি সত্যিকার অর্থে রিপ্রেশন এগেনস্ট ওমেন বলেন, রেপ বলেন, সেগুলো কিন্তু খুব যে ম্যাসিভ, মানে আমরা স্ট্যাটিস্টিক্যাল খুব বেশি হেরফের দেখি না, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে ডিক্লাইনিং ট্রেন্ড দেখছি। এটা অবশ্য আগের থেকেই ডিক্লাইনিং একটা ট্রেন্ড আসছে। মানে আপনি মনে করছেন 2-4টা জায়গায় আইন শৃঙ্খলার 2-4টা জায়গায় সাকসেস আসছে। আচ্ছা, দ্রব্যমূল্যের যে আপনি সফলতাটা দাবি করলেন, সেইটা আসলে মানে ডেটা তো একটা আছে, ডেটা আপনি নিজেও জানেন শরীফ ভাই, যে স্ট্যাটিস্টিক্স সবসময় আসলে সত্যিটা বলেও না, এখানে অনেক ধরনের ম্যানিপুলেশন থাকে। বা আমি সেটা যদি বাদও দেই, গ্রাউন্ড রিয়ালিটিতে মানুষকে আসলে স্বস্তিতে আছে কি? আপনি এই জন্য তো আমরা সবাইকে বলছি আপনারাই রিপোর্ট করেন, আপনার গ্রাউন্ড রিয়ালিটি। আপনি যেখানে আছেন, এটা হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট হোলসেল মার্কেট। এখানে একটা লার্জেস্ট হোলসেল মার্কেটও আছে, আবার এট দ্য সেম টাইম একটা কিচেন মার্কেট, এভরিথিং ইজ হিয়ার। আপনি নিজের যাচাই করে দেখেন না। আপনি যদি চালের দাম বলেন, আমরা চালের দামটা যেটা হচ্ছে, এটা পুরো গ্লোবালি এটার দামটা হাই, বাট তারপর আমরা সাপ্লাইটা বাড়িয়ে আমরা এইটা একটা স্বস্তির জায়গায় নিয়ে এসেছি। হ্যাঁ, এটা যেটা 2 মাস আগে যা ছিল, আপনি যদি চালের দাম গত বছরের তুলনা করেন, তাহলে আমি বলবো যে চালের দাম কয়েক টাকা বেড়েছে। আবার কিন্তু যদি আপনি 2-3 মাস আগে যেটা অবস্থা হচ্ছিল, তার থেকে চালের দামটা একটু নিম্নমুখী। এটা কেন হয়েছে? এটার মূল কারণ হচ্ছে 6টা বন্যা আমরা পেয়েছি। এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। এবং বন্যাগুলো কোথায় হয়েছে? যেই সমস্ত জায়গায় বন্যা সারা যায়, আপনি নোয়াখালী, কুমিল্লায় আপনি বন্যা শুনেছেন ফেনীতে কোনো জীবনে আপনার লাইফে? বা আপনি ময়মনসিংহ, শেরপুরে আপনি শুনেছেন যে সোমেশ্বরী রিভার 2 কুল ছাপিয়ে বন্যা হয়েছে? আমরা শুনি না, আমি অন্তত শুনি নেই। 6টা বন্যা হয়েছে। তার ফলে যে আপনার ক্রপ লস, এগুলোর জন্য ইয়েছে। আমরা খুব দ্রুত আমরা সাপ্লাই সাইডটাকে বেটার করেছি। আমরা খুব দ্রুত আমরা যেই
রেভিনিউ, আমরা সরকারের রেভিনিউর দরকার নাই, আমরা ট্যারিফ, আমরা ডিউটিটা কমিয়েছি, কমিয়ে এটা সহনীয়তে। এবং আপনার আমার কথা হচ্ছে যে আপনি why don't you send your reporters and see what's the মার্কেটসের কন্ডিশনটা কি রকম। রিপোর্টারের তথ্য দিয়ে আমি নিজে থেকে বলছি না, শুধু আমি নিজে সাংবাদিকতার ছাত্র, মানে বানিয়ে বলা আমার মধ্যে নেই। আরেকটা জিনিস আপনি যেহেতু বলছেন, আমরা পয়েন্ট আসি, চাঁদাবাজির ক্ষেত্রে আপনার আসলে কি মনে হয়? চাঁদাবাজির আমরা চেষ্টা করছি, চাঁদাবাজির সাথে অনেকটা পুলিশের যে পারফরমেন্সটা এখানে জড়িত। এখন আমি তো আপনাকে বারবার বলছি, পুলিশের কনফিডেন্স ইজ লো, এটা আপনার রিয়ালিটি। অন্যান্য দেশে পোস্ট রেভলিউশনে করে কি, যে ওরা সিকিউরিটি ফোর্স টোটালটাই ডিসব্যান্ড করে দেয়, নেয়ই না, যে না তুমি টেইন্টেড, তোমার এই টেইন্টেড পুলিশকে নিয়ে আমি কতটুকু। কিন্তু আমরা তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমি ইচ্ছা করলে 2 লাখ পুলিশকে বলতে পারি না যে ওকে আমি তোমাকে নিচ্ছি না, তুমি টেইন্টেড হয়ে গেছো। আমরা কি করলাম, আমরা এর মধ্যে যারা সত্যিকার অর্থে যাদের হাতে রক্ত, তাদেরকে আমরা সেপারেট করলে তাদেরকে আইনের বিচারের সম্মুখীন করলাম, আর বাকিদেরকে আমরা ডিউটিতে নিয়ে আসছি। এবং এই যে নিয়ে আসার এই যে প্রক্রিয়াটা, ইট টেক্স টাইম। এই পুরো জিনিসটা, আপনি চাঁদাবাজি বলেন এবং ল অর্ডারের ইমপ্রুভমেন্ট, এটার সাথে কিন্তু পুলিশের মোরালটা, এই জায়গাটা সত্যিকার অর্থে আমরা অসম্ভব চেষ্টা করছি। কালকেও, আগামীকালও প্রফেসর ইউনূস এসপিদেরকে ডেকেছেন, এসপি সহ যত উপরের অফিসার সবাইকে ডেকেছেন, উনি কালকেও স্পিচ দিবেন। আমরা আমাদের যতটুকু করার দরকার উই আর ডুইং, কিন্তু আপনার এই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন আপনার দেখতে হবে। আমি আরেকটু পেছনে ফিরে যাই, আপনি যেহেতু আপনার বক্তব্যের একটা প্রধান জায়গা হচ্ছে যেহেতু অভ্যুত্থান পরবর্তী সরকার অনেক ধরনের চ্যালেঞ্জ, তো অভ্যুত্থান পরবর্তী যে সরকারটা গঠিত হয়েছে সেই সরকারে অভ্যুত্থানের রিফ্লেকশন কি এসছে এই গঠন প্রক্রিয়া? অবশ্যই অভ্যুত্থানের যেগুলো অ্যাসপিরেশন, সেটা যদি আমরা ক্যারি করতে পারি, হোয়াই নট। আপনি অভ্যুত্থানের অ্যাসপিরেশনটা কি? ওরা রাষ্ট্র ব্যবস্থাকে একটা সংস্কার চাচ্ছে, যে কাজগুলো আমরা শুরু করেছি। আপনি বলতে পারেন যে এই কাজগুলো আরও দ্রুত করা যেত কিনা, আমি বললাম এর চেয়ে দ্রুত করা যেত না। আমরা যথেষ্ট শফিক ভাই, দ্রুততাটাও তো আসলে ক্যাপাসিটির সাথে কানেক্টেড। মানে রাজনৈতিক দেখেন, আমরা খুব এটা একটা হোমগ্রোন, আজকে একটা প্রশ্ন এসেছে যে এটা কি বাইরের কিনা, এটা খুবই হোমগ্রোন একটা রিফর্মের একটা প্রসেস। এটা আমরা নিজস্ব ইয়েতে, আমাদেরই লোক, আমাদেরই এক্সপার্টরা, আমরাই বুঝতেছি যে কিভাবে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে আমার সংস্কার করতে হবে। তারা 6টা কমিশন করলে, আমরা 6টা কমিশন করলাম, তারা রিপোর্টগুলো দিলেন, এই রিপোর্টগুলো নিয়ে এখন একটা কনসেনসাস কমিশন হলো। এই কনসেনসাস কমিশন অলরেডি 1 দফা মিটিং করেছে পলিটিক্যাল পার্টির সাথে, এবং সামনে সিরিজ আকারে মিটিং করবে। এবং এই পুরো এটার মধ্যে যে কনসেনসাসটা যেটা তৈরি হবে, সেটা দিয়ে একটা জুলাই চার্টার হবে। এই জুলাই চার্টারটা ডিকটেট করবে আমার ফিউচারটা কি হবে, আমার রাষ্ট্র ব্যবস্থা কি হবে, আমার জুডিশিয়ারিটা কীরকম হবে, আমার পুলিশ কতটা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করবে, বা আমার এন্টি করাপশনের ক্ষেত্রে আমি কতটা তাকে আমি তার মধ্যে বাইট দিব, তার মধ্যে টিথ দিব, সত্যিকার অর্থে দাঁত আছে কিনা, নাকি আমি দাঁত ভাঙা একটা প্রতিষ্ঠান তৈরি করব। এই পুরো জিনিসগুলো কিন্তু আমরা এই 6টা কমিশন হচ্ছে, এবং কনসেনসাস কমিশন এই ডায়ালগগুলোই করছে। আমরা আশা করছি বাই মিড জুলাই এই কনসেনসাস কমিশন ক্যান র্যাপ আপ দেয়ার ওয়ার্ক, এবং এই তখন যে জুলাই চার্টারটা হবে, দেন আমরা বুঝবো যে কি কোন জায়গায় আমার রিফর্মটা লাগছে। ওই রিফর্মের উপরে দেন উই উইল ডিসাইড দ্য ডেট অফ দ্য ইলেকশন। শফিক ভাই, আমরা মোটামুটি শোটা 13 মিনিট বা 14 মিনিট চলছে, মোটামুটি আপনারা আপনাদের সাকসেসের কথা বলেছেন একদম সিনসিয়ারলি। কোন জায়গায় গভর্নমেন্ট আসলে আলো ভালো করতে পারতো সেইটা কি বলা সম্ভব, যেখানে আপনি মনে করছেন যে আসলে আমি কিছু জায়গায় ফেল করেছি? আমি গিভেন দ্য কন্ডিশন এর চেয়ে ভালো, সত্যিকার অর্থে আমি নিজে তো আগে গভর্নমেন্টকে কভার করেছি, আমি সাংবাদিকতা করেছি 30 বছর, আমি জানি না এর চেয়ে ভালো কি করা যেত। একটা জিনিস আপনার মনে রাখতে হবে, আমাদের পুলিশের সাথে সাথে আমাদের সিভিল ব্যুরোক্রেসিরও কম্পিটেন্সটা ইরোড করেছে, এটা কমে গেছে। কেন কমে গেছে? কারণ হচ্ছে সিভিল ব্যুরোক্রেসির মধ্যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা আনার পরে, সেই পোস্ট 90-র পরেই এদের যেটা হচ্ছে, এটা 2 ভাগ হয়ে গিয়েছিলেন। একটা গ্রুপ প্রো এই পার্টি, আর একটা গ্রুপ প্রো ওই পার্টি। এই যে 2 ভাগের কারণে যেটা হয়েছে যে তারা স্পেন্ড মোর টাইম অন লাইক লেজুর ভিত্তিতে, যতটা না তার কম্পিটেন্সটা বাড়িয়েছেন। অন্যান্য দেশে আপনি যদি দেখেন সিভিল ব্যুরোক্রেসি কিছু কিছু জায়গায় পলিটিক্যাল পার্টির চেয়েও সিভিল ব্যুরোক্রেসি তার দেশকে এগিয়ে নেয়। সিঙ্গাপুর দেখেন, তাইওয়ান দেখেন, জাপান ডিড ইট, সাউথ কোরিয়া ডিড ইট। এদের খুব স্ট্রং একটা
সিভিল, আপনি যদি সিঙ্গাপুরের একটা সিভিল ব্যুরোক্রেটের সাথে কথা বলেন, একটা সেক্রেটারি, আপনি অবাক হবেন তার অ্যামেজিং তার নলেজ, হ্যাঁ। তো সেই জায়গাটায় সত্যিকার অর্থে আপনি আমাকে বলছেন যে তুমি এই বেগে দৌড়াবা, তুমি 150 কিলোমিটার পার আওয়ার বেগে বোলিং করবা, কিন্তু আমার তো ট্র্যাকটা ওইরকম না, আমাকে তো কন্ডিশনটা ওইরকম না, আমার বল আমি করছি ঠিকই, কিন্তু এটা ঘষা মাজা দিয়ে 110 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, আমি যেহেতু অনেকগুলো প্রসঙ্গ যেহেতু আপনাকে পেয়েছি, সেটা হচ্ছে সেটা গণমাধ্যমে এই জিনিসগুলো আসছে যে কোথাও না কোথাও একটা রিলিজিয়াস এক্সট্রিমিজমের নামে বা রিলিজিয়নের নামে এক ধরনের এক্সট্রিমিজম দেখছি। আপনি যদি দেখে থাকেন, এটা আপনার নজরে নিশ্চয়ই এসছে যে একজন রোজা রাখে নাই, আপনি এই জিনিসগুলো, যদিও আমি বলছি না যে এটির দায়ও আপনাদের, এটা আমি বলছি না, কিন্তু এই স্পেসটা ক্রিয়েট হলো কেন? না, এই জিনিসটা কি আমাদের সোসাইটিতে ছিল না? মোরাল পুলিশিং কি আমাদের সোসাইটিতে ছিল না? আমাদের সোসাইটিতে ফতোয়া দিয়ে, বেদ দিয়ে, এটা কথা হচ্ছে যে এই জিনিসগুলো আইসোলেটেড নেই, এটা ছিল। অভিজিৎ রায়কে তো এই সময় খুন করা হয় নাই, তাকে 2015-16-তে খুন করা হয়েছে। বা আপনি হুমায়ুন আজাদকে কোন সময় তাকে নাইফ দিয়ে অ্যাটাক করা হয়েছে? বা এরও আগে যদি আপনি ঘটনাগুলো দেখেন, বা বাউলদের, আমি নিজে যখন এএফপিতে ছিলাম আমি রিপোর্ট করেছি, বাউলদেরকে ডেকে চুলের কেটে দেওয়া হচ্ছে। কেননা এটার কারণ হচ্ছে যে ধরেন একটা মেয়ে ঢাকা, আমি যেহেতু ওখানে শিক্ষকতা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মেয়ে, আমাদের এক শিক্ষার্থী, তাকে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী তার ড্রেস নিয়ে কথা বলছে, ওকে কি আমরা সাসপেন্ড করি? এক্স্যাক্টলি। কিন্তু এই স্পেসটা তৈরি হলো না, এই স্পেসটা আমার মনে হয় না। আমার মনে হচ্ছে যে কেউ ভাবছেন যে তারা এমবোল্ডেন্ড হয়েছেন, বাট আমাদের মেসেজ একটাই, আমরা প্রত্যেকটা মানুষের হিউম্যান রাইটস আপহোল্ড করার জন্য আসছি, প্রত্যেকের হিউম্যান রাইটস আপহোল্ড হবে, এবং এই ক্ষেত্রে আমরা আমাদের কাজগুলো করছি। তার মধ্যেও কেউ ভাবছেন যে তারা এমবোল্ডেন হচ্ছেন, কেউ সুফি শ্রাইনে অ্যাটাক করছেন, কেউ মেয়েদের 2-3টা জায়গায় আপনার মেয়েদের খেলা বন্ধ করেছেন। কিন্তু আপনি দেখেন এই যেই সময় এই কাজটা, কিন্তু এটা দিয়ে যে কেউ একটা কনক্লুশন ড্র করতে চাচ্ছে যে বাংলাদেশে একটা এক্সট্রিমিস্টদের হটস্পট হয়ে যাচ্ছে, আবার কেউ আরো একদূর এগিয়ে যে বলছেন যে দেশটা তালেবান হয়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে এদের মেমোরিটা খুব, আপনি যদি অ্যামনেশিয়ায় ভোগেন, এদের মেমোরিটা খুব ছোট। এই যে শেখ হাসিনার আমলে কয়টা আপনার অ্যাটাক হয়েছে, এক্সট্রিমিস্ট অ্যাটাক, আপনার মনে আছে? ওলি আর্টিজানে কি বর্বরভাবে এই লোকগুলোকে খুন করা হয়েছে, বা আপনি সিরিজ আকারে সেকুলার ব্লগারদেরকে যে খুন করা হলো, বা তারও আগে আপনি দেখেন মাজারে স্লটার করা হয়েছে, স্বামীবাগে 6 জনকে স্লটার করা হয়েছে। আমরা যেটা হচ্ছে কি, আপনি যদি এই রিসেন্ট ইনসিডেন্টগুলো দেখেন, তাহলে আপনি ডটগুলো মিলিয়ে আপনি কিন্তু একটা কনক্লুশন ড্র করেন। কিন্তু আপনি যখন পুরো বাংলাদেশের সোসাইটির ট্র্যাজেক্টরি যদি দেখেন, তখন আপনার কিন্তু এটা সারপ্রাইজিং লাগবে না। কিন্তু আমরা আমাদের চেষ্টাটা করছি, আমাদের চেষ্টাটা একদম কিছুটা দৃশ্যমান চেষ্টা আছে, কিছুটা অদৃশ্যমান চেষ্টা আছে। আমরা মনে করি প্রত্যেকটা মানুষের হিউম্যান রাইটস আমরা আপহোল্ড করার জন্য, সেটা একটা মাইনরিটি হতে পারে, এটা একটা মেজরিটি হতে পারে, একটা লৈঙ্গিক একটা আইডেন্টিটির লোক হতে পারে, আমরা সবার জন্য আমরা এই জায়গাটা। এবং আমাদেরকে যেভাবে যারা পোর্ট্রে করার চেষ্টা করছেন যে মূলত তো এটা পতিত স্বৈরাচারের লোকটা, এরা কিন্তু 15-16 বছর ধরে এইটাই বিক্রি করেছেন। ওরা যে পুরো যে তাদের যে গভর্নেন্সের যে লেজিটিমেসি, তারা এই ওয়ার অ্যান্ড টেররের ন্যারেটিভ দিয়ে এইটা লেজিটিমেসি আনতে চেয়েছেন, যে না দেশটা তালেবান হয়ে যাবে তোমরা যদি আমাকে ক্ষমতায় না রাখো। এবং সেই অনুযায়ী তারা কি 1-2টা হয়তো বা লেজিটিমেস কেস অফ এক্সট্রিমিস্ট ছিল, একটার এগেনস্টে 100টা লোককে ওরা টার্গেট করেছে, দেখাইতে চেয়েছে বাইরে যে দেশটা একটা হটবেড, এক্সট্রিমিজমের হটবেড। হ্যাঁ, তার মধ্যে আপনি এগুলো নিয়ে আমরা বলছি না, এগুলো নিয়ে বাইরে এটা জার্মান একটা মহিলা এটা নিয়ে কাজ করেছেন, উনি মেয়েদের যারা এক্সট্রিমিজম এটা দেখেছেন, উনি দেখেছেন যে মেয়েদের এক্সট্রিমিস্ট যে স্টোরিগুলো তার মধ্যে 70-80% ভুয়া। এবং এটা কেন করেছে? পুলিশ করতো, পুলিশ বা র্যাব করতো, ওরা করে এগুলো করে তারা প্রমোশন। আপনি শফিক ভাই, আপনি মোটামুটি এভাবে কনক্লুশন টানতে চান যে রিলিজিয়াস এক্সট্রিমিজম আসলে সেখানে ফুয়েলড হচ্ছে না এই সময়? না, আমরা আমাদের দ্বারা কি আপনি কোনো আমি জাস্ট শুনতে চাচ্ছি না, আমাদের দ্বারা কোনো একটা কাজ দেখেছেন যে আমরা রিলিজিয়াস এক্সট্রিমিজমকে ফুয়েল করাচ্ছি?
না ফুয়েল ধরে না করলেও আপনি সেই জায়গায় যে অ্যাকশনটা নেওয়া উচিত, ফর এক্সাম্পল মবের ক্ষেত্রে আমরা আপনাদের সরকার শুরু থেকে মবের জায়গায় খুব হার্ড লাইনে থাকছে, তো এই হার্ড লাইনে থাকার পরও আবার যদি আপনি ওই উত্তরটাই দেন যে পুলিশ এখনো মোরালি বুস্ট আপ, সেটা দিয়ে কতক্ষণ আপনি এই কারেন্সি চালাবেন? এটা একটা এমন একটা সময়, আপনি পুলিশকে আপনারা মানুষের এক্সপেকটেশনটা কি? মানুষের এক্সপেকটেশন যে পুলিশ কোথাও গুলি করবে না, পুলিশ টিয়ার গ্যাসও মারবে না, পুলিশ ইভেন লাঠি চার্জ করবে। রাষ্ট্র আপনি অনেক দেশে গেছেন, উন্নত রাষ্ট্রে বা আমাদের মতো রাষ্ট্র তো সারাক্ষণ পুলিশ গুলি করে নিশ্চয়ই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখে। গত 15 বছর এটা করেছে, গত 15 বছর সে ব্রুটালি সাপ্রেস করেছে। আর আমাদের এখানে এখন আপনি দেখেন কাউকে যদি একটু লাঠি চার্জও করেন, মানুষ সব রেগে যাচ্ছে, নেমে আসছে। হ্যাঁ, তো এই জায়গাগুলোকে আমরা ওই আমাদের নতুন করে রায়ট কন্ট্রোল ম্যানেজ করতে হচ্ছে। আমরা শ্রাইনের ক্ষেত্রে আমি জানি যে আমরা 2-3টা জায়গায় আমরা পুলিশ পাঠিয়েছি, মিলিটারি পাঠিয়েছি। এখন দেখেন 20, 30, 40 জন পুলিশ বা মিলিটারি, তার এগেইনস্টে 5000 লোক আসছে। এখন পুলিশ তখন যদি ক্রাউড কন্ট্রোল করতে হয়, যেটা আগের গভর্নমেন্ট করতো, তখন হতো কি তারা টিয়ার গ্যাস মারতো, রাবার বুলেট মারতো, বুলেট ছুড়তো, এবং ওরা অ্যাট দ্য সেম টাইম যেটা করতো, ওরা পলিটিক্যাল অ্যাক্টরকে দিয়ে অপারেট করাতো, এবং রাতের বেলায় যেটা করতো ওরা রেড দিয়ে সমস্ত লোকগুলোরে অ্যারেস্ট করতো। কিন্তু আপনার মনে হয় না এই ঘটনাগুলো আপনাদের রেগুলার ফাংশন, স্মুথ ফাংশনগুলোকে নষ্ট করছে? আমরা তো চেষ্টা করছি, আমরা মনে করি এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, এবং আমরা রাইট মানে ডোজগুলো দেওয়ার চেষ্টা করছি যাতে এইটা কমে আসে। আপনি দেখেছেন যে মাজার অ্যাটাক অলমোস্ট কমে এসছে। আমরা চেষ্টা করছি, দাও যে 2-1টা হচ্ছে না তা না, আমরা চেষ্টা করছি। আমরা মবের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স, কিন্তু আপনি বলেন এখন জিরো টলারেন্স মানে কি আমরা গুলি করব? এটা এখন এই যে মানুষ, তো আমি যদি কালকে অনেকগুলো ঘটনা দেখেছি, আপনি আমাকে বলতে পারেন যে এই 32-এ যে ঘটনা হলো আপনারা কি করলেন, ঠিক না? আপনি এটা বলতে পারেন আমরা তো মিলিটারি পাঠিয়েছি, আর মিলিটারি ওইখানে হাজার হাজার লোক, মিলিটারি ওইখানে যে গুলি করবে। আবার সিটি কর্পোরেশনের আপনার বুলডোজারও নিয়ে যাওয়া হয়েছে। এটা কেউ যদি নিয়ে যায়, আপনি ওকে যে ইয়ে করবেন? নিশ্চয়ই। ওকে, আমরা আরেকটা প্রসঙ্গে যাওয়ার আগে একটা, আমি আশা করি আপনি রাগ করবেন না, সেই আস্থা থেকে আমি করছি। সেটি হচ্ছে যখন আপনাদের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম, উনি সরকার থেকে পদত্যাগ করেছেন, পদত্যাগ করে উনি একটা দলের দায়িত্ব নিয়েছেন, আপনি একটা ফেসবুকে তাকে অভিনন্দন দিয়েছেন। এইটা আমাদের কনজিউম করার ক্ষেত্রে এটা কি ব্যক্তি শফিকুল আলমের শুভেচ্ছা হিসেবে দেখব? আপনি কি এটা পড়েছেন? না, আমি দেখেছি। আপনি পড়েছেন? হ্যাঁ, পড়েছি। ওটা লেখাটা আমি যখন ওটা লিখি, আমি খুব ভালোভাবে আমি একটা লয়ারকেও দেখিয়েছি যে আমার লেখাটা ঠিক আছে কিনা। আমি জানি এটা একটা এমন ওই যে কিংস পার্টি টাইপের উদ্ভব হবে। আমি বলেছি যে নাহিদ ইসলাম এই 26 বছর বয়সে সে একটা মুভমেন্টকে সে লিড করেছে। প্রথম সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স বলছি তার এখনো কয়েক দশক আছে, এবং গড নোস, হ্যাঁ লিখেছেন, আমি গড নোস, হয়তোবা খোদা জানে যে সে হয়তোবা একদিন দেশের প্রধানমন্ত্রী হতেও পারে। না, এই যে এই লেখার মধ্যে কি কোনো পলিটিক্স পারসেপশনের জায়গা থেকে আবারও বলছি, এটা হচ্ছে যে লোকটা ইংরেজি বুঝে না বা যে এই জিনিসটা বুঝতে পারে না, তার এসে এটা থেকে একটা এই শব্দকে নিয়ে খেলতে চায়। এটার মধ্যে কোনো ধরনের, আমি বললাম তো, আমি সুপ্রিম কোর্টের একটা লয়ারকেও আমি দেখিয়েছি, হি ইজ এ ফ্রেন্ড, মানে কমন ফ্রেন্ড আগে, যে এই লেখাটা আমি যে দিচ্ছি এটা ঠিক কিনা। যেহেতু আমি কি বলছি, আমি তো বলছি না, আই ডিডন্ট সে যে I want to see him as a prime minister. I said God knows he may one day. Anybody, you can also say Shafik bhai প্রতিদিন প্রেস কনফারেন্স করছে, God knows Shafik bhai can be, সেটা আপনার বাকি আরো অনেককে নিয়ে হয়তো আপনি বলতে পারতেন, কিন্তু না বাকি অন্যান্যদের কেন বলি নাই, বিকজ নাহিদ ইসলাম একটা মুভমেন্টের ফেস সেই হিসেবে আপনি মনে করছেন। এটা এই জায়গাটা there is no politics. ওকে, there is no politics. ওকে, আমরা এবার চলে যাচ্ছি একটু নির্বাচনের আলাপে এবং সংস্কারের আলাপও, এই দুটো প্যারালালি করতে চাই। আপনারা ঐক্যমত কমিশনের ক্ষেত্রে একটা জায়গায় রাজনৈতিক দলগুলোর কোথাও কোথাও অনীহা দেখা যাচ্ছে, তারা টিক দেওয়ার ক্ষেত্রে কে কোন ধরনের সংস্কার চাচ্ছে সেটা আপনারা তো নিশ্চয়ই তাদের সাথে বসছেন, তারা কেন অনীহাটা দেখাচ্ছে যে কে কোন সংস্কার চায় সেটা পাবলিকলি তারা আনতে চায় না, এরকম কিছু মনে হয়েছে? না, আমার মনে হয় আমরা আরো বসলে এটার বিষয়ে আসলে খোলাসা হবে, মানুষগুলো জানবে। এখনো যেটা হচ্ছে কথা চালাচালি হচ্ছে, মানে কনক্রিট কথার আগেই
বাইরের থেকে। আমরা একটা মিটিং তো করলাম, আরও সামনে 2-3টা মিটিং করার পরে আমরা একটা মানে ট্রান্সপারেন্ট একটা জায়গায় যাব যে কি হচ্ছে আপনারা বুঝবেন। এটার হওয়ার আগে সিরিজ অফ মিটিংটা দরকার। এবং আপনারা কি নিজেরা মোটামুটি রাজনৈতিক দলগুলোর তো একটা নিশ্চয়ই চাওয়ার জায়গা, সরকারও যেহেতু একটা গণ আকাঙ্ক্ষা নিয়ে এসছে, তাদেরও কি কিছু প্রেফারেন্স সংস্কার লিস্টিং হয়েছে কোন জায়গায়? আমরা এখানে এই জায়গাটায় সত্যিকার অর্থে আমাদের কাজটা ফ্যাসিলিটেটর। আমরা এখানে কোনো কিছু ইম্পোজ করছি না, আমরা চাই না যে আপনার উপরে ইম্পোজ করে দেই। না, আমি যদি এভাবে ধরে নেই, ধরেন বড় রাজনৈতিক দলগুলো আপনার খুব ন্যূনতম সংস্কার চাইলো, যেটা দিয়ে আসলে এই যে বারবার আমরা বলছি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, সেই ক্ষেত্রে কি সরকারের কোনো ইন্টারভেনশন থাকবে? না, আমরা এইখানে এই জায়গাটায় আমরা চাচ্ছি যে একটা ট্রান্সপারেন্ট থাকুক। সে যদি ন্যূনতম যে বলুক যে আমরা ন্যূনতম চাই, সে বলুক যে না আমাদের আসলে অত সংস্কারের দরকার নাই, এবং সেটাতে সরকার ইজ ওকে। না, এই ক্ষেত্রে সবার মধ্যে একটা কনসেনসাসের জায়গা তৈরি হলে তখন আমরা একটা জায়গায় যাব। পুরো জিনিসটা তো ধরেন সব মিলে 2000 রিকমেন্ডেশন আছে, 2000 রিফর্মের কাজ আছে। এর মধ্যে কিছু আছে জাস্ট আপনি পলিসি নিতে পারেন, হ্যাঁ, এই কিছু কিছু একদম অ্যাডমিনিস্ট্রেটিভ একটা মেজার, যে আপনি একটা ধরেন কারো পদোন্নতির বিষয়, সেটার জন্য আপনার পলিটিক্যাল পার্টির আপনার ইয়ে নাই, তো আবার একটা উইং একটা খোলা নিয়ে সেগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার নিচ্ছি। এটা 30-29 পাতার একটা ডকুমেন্টস, ওইটা প্রত্যেকটা যেগুলো মিনিস্ট্রির কথা আছে ওরা নিবে। আর বাকিগুলোর ক্ষেত্রে যেটা হবে যে এটা আমরা যে একটা এই ধরেন 2000 রিকমেন্ডেশন আছে, এটার মধ্যে বেসিক মিনিমাম কতটা হচ্ছে। এখন দেখা গেলো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি সবাই মিলে পলিটিক্যাল পার্টি মেজরিটি, যেটা আমি বলছি ওভারওয়েলমিং মেজরিটি বললো যে না আমরা 570টা রিকমেন্ডেশন চাই, বাকিগুলো আমরা নিব না। আমরা যেটা করব ওই 570টাই আমরা তখন ইমপ্লিমেন্টেশন। আপনারা এখানে কোনো ধরনের এই পুরো সংস্কারের প্রসেসে এটা আপনি এনশিওর করছেন কোনো ধরনের গভর্নমেন্টের ইন্টারভেনশন? নো, আমরা এখানে পুরোপুরি ফ্যাসিলিটেটর। আমরা আপনার সাথে ডায়ালগটা আমরা অর্গানাইজ করতে চাই, ডায়ালগটা ফ্যাসিলিটেট করতে চাই, এবং একটা ব্রিলিয়ান্ট একটা ডিবেট হোক। আপনি যখন বলবেন যে আমি এটা নিচ্ছি না, তাহলে এইভাবে কি একটা প্রশ্ন আমি ফ্রেম করতে পারি, মানে আপনি যদি কোনো ইন্টারভেনশনই না করেন তাহলে তো আপনি একটা নির্বাচন দিয়ে তাদের উপরেই ছেড়ে দিতে পারতেন, যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পলিটিক্যাল পার্টির উপরেই যদি আপনি তার উইজডমের উপর আপনি যদি রিলাই করেন। তারা তো আমার প্রশ্ন ফ্রেমিংটা কি ঠিক আছে? না, আপনার কথাটা ঠিক আছে, কিন্তু আমাদের যে জিনিসটা হচ্ছে যে তারা তো, আমরা তো এখানে মানে আমরা তো আনলিমিটেড পিরিয়ড এখানে আসি। আমি বুঝতে চাচ্ছি আপনি যেহেতু বারবার বলছেন যে আমরা ফ্যাসিলিটেটর, আমরা আর কিছু করছি না, আমি কোনো ইন্টারভেনশন এখানে দেব না, তার মানে আমি ধরে নিতে পারি আমি যেটা চাচ্ছি সেটা আমিই করব, আপনি আর ফ্যাসিলিটেট করলেন না। না, সেটা আমার একটা ম্যান্ডেট হচ্ছে যে আমার ম্যান্ডেটটা দেয়ালে লেখা। আমার ম্যান্ডেট ইয়াং স্টুডেন্টরা বলছে আমরা রাষ্ট্রীয় সংস্কার চাই, এবং এই কাজটা তারা আমাকে দিয়েছে। আমরা তো কোনো না কোনো পয়েন্টে আপনার ইন্টারভেনশন, ওই যে আমি ফ্যাসিলিটেট করছি, আমি এই জন্যই আমি 6টা কমিশন করেছি, আমি এই জায়গাটা ফ্যাসিলিটেট করছি, বাট আলটিমেট আমি ডিসিশনটা আমি ওদেরকে ছেড়ে দিচ্ছি। আমি বলছি যে তুমি এর মধ্যে বাছো, তুমি কি নিতে চাও, এবং তুমি পরিষ্কার করো, তুমি যে নিচ্ছ না। যেমন ধরেন আমি 2000 রিকমেন্ড একটাও নিলাম না, আমি এটার উপর ডিফেন্স আমি বলবো যে না আমি এটা মানি না, আমার এই প্রত্যেকটার বিষয়ে আমার সমস্যা আছে, এবং এটা নিয়ে তুমি যদি বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারো, দ্যাট ইজ ফাইন। এটা তো এই পুরো জিনিসটাই আমরা এই জন্য চাচ্ছি একটা বড় রকমের একটা ডায়ালগ, একটা ডিবেট হোক। আপনি বলছেন যে না আমি বাইক্যামেরাল একটা পার্লামেন্ট চাই না, আপনি এটা বলেন যে এটা সমস্যাগুলো এখানে, বা আপনি পিআর সিস্টেম, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আপনি এটা নিয়ে বলেন। এই যে এই বলাটা আমরা চাচ্ছি, এতে যেটা হবে যে হোল পপুলেশন এডুকেট হবে, অ্যাট দ্য সেম টাইম একটা সোসাইটিতেই এমনিতেই একটা কনসেনসাস তৈরি হবে। এই সবগুলো কাজ হয় ডিসেম্বর নাহলে মার্চের মধ্যে সম্ভব। এটা আমাদের আলটিমেট, আমরা বলেছি আমাদের কাট অফ টাইমটা হচ্ছে জুন 30, 2026। এর পরে একদিনও না। তার আগে আমরা চাচ্ছি যে আমরা ইভেন ইয়েটাও অ্যাভয়েড করতে চাচ্ছি, ওই যে রেইনি মান্থসগুলো যেগুলো যে তো আমরা, আমাদের কথা হচ্ছে যে আপনারা যদি ন্যূনতম সংস্কার চান তাহলে আমরা ডিসেম্বর ইলেকশন দিয়ে দিব, হ্যাঁ, আর যদি আরও বেশি চান তারপর না হয় আরও 2-3-4 মাস, যেটা পলিটিক্যাল পার্টি মনে করেন সে, বাট আলটিমেট কাট অফ টাইম হচ্ছে জুনের 30। আর আমরা সত্যিকার অর্থে যদি আপনারা না চান আমরা এটাও জানিয়ে দিব যে আমরা এইগুলো নিয়েছিলাম, তোমরা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছিল সংস্কার করার, আমরা সেই সংস্কার ইনিশিয়েট করেছি, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো এই পলিটিক্যাল পার্টি এটা চায়নি। আরেকটা একটু মানে গণমাধ্যমে পপুলার ন্যারেটিভ হচ্ছে এই সরকার
নিরপেক্ষ শেষ পর্যন্ত থাকতে পারবে কিনা এই নিয়ে রাজনৈতিক দলগুলোর? আপনি দেখেন আমরা নিরপেক্ষ আছি কিনা, এটা তো আপনি আমাদের কর্মটাই বলে দিবে। এটা তো আপনি যত বেশি এটা নিয়ে প্রচুর কথা চালাচালি হচ্ছে, কিন্তু কেউ আমাদের কর্মটা দেখছে না। আমি এমন কি কাজ করছি যেটা বলতে পারে যে আমি এই গ্রুপকে আমি সাপোর্ট করছি বা এই গ্রুপের দিকে আমি একটু হেলে গিয়েছি, সেই রকম তো না। আপনারা আমাদের কাজগুলো দেখেন, আমরা যদি কাজগুলোতে এমন মনে হয় আপনার কাছে এনসিপিও যা, বিএনপিও তা, জামাত সবই তা। এটাই। এবারে যে দুটো প্রসঙ্গ নিয়ে আমরা একটু আলোচনায় আসতে চাই, আমরা দেখেছি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সহ প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পে সফর করেছেন এবং ওখানে উনি খুব তাৎপর্যপূর্ণ একটা কথা উনি বলেছেন, যে চিটংয়ের ভাষায় বলেছেন। আমি তো চিটংয়ের হওয়ার কারণে ভাষাটা আরও গভীরভাবে বোঝার চেষ্টা করেছি। উনি যেটা বলেছেন যে আগামী ঈদ ওনারা ওখানে করতে পারবে। তো ইটস এ হিউজ প্রমিস। তো এইটা অপারেশনালাইজ হবে কেমনে? না, এটা প্রমিসের চেয়ে এটা অ্যাসপিরেশনের কথাটা না। প্রধান উপদেষ্টা নিশ্চয়ই অ্যাসপিরেশনের পাশাপাশি তো আমরা চাই উনি তো একটা এক ধরনের আমরা এই জিনিসটা আমরা বলার কারণটা হচ্ছে যে আমরা সেই ধরনের ডিপ্লোম্যাটিক মুভ দেখতে চাই। সেটা আমরা ডিপ্লোম্যাটিক এফার্টস দেখতে চাই যাতে আগামী ঈদটা রোহিঙ্গারা তাদের বাপ মার কবরের পাশে করতে পারে। তারা নামাজ পড়ে এসে যাতে বাপ মার কবরের পাশে দোয়া করতে পারেন, যেটা আমাদের নর্মাল একটা মুসলিম কালচারে আছে। হ্যাঁ, সেই জিনিসটার আলোকে উনি কথাটা বলেছে এবং এটার এই জন্য বলা যে যাতে গ্লোবাল যারা মেজর পাওয়ার আছে তারাও যাতে দে ক্যান টেক নোটিশ। এটা একটা মেসেজ বাইরে, যে দেখো আর কতকাল ওরা বাইরে। ওই মেসেজের সাথে আমার যে ডিপ্লোম্যাটিক ফাংশনসগুলো সেইগুলো কিভাবে চিন্তা, আমরা এইটা প্রফেসর ইউনূস চীন সফরও কি আলোচনা আসতে পারে? আমি চীন সফরের যেগুলো আলোচনায় আসবে সেগুলো নিয়ে এখনো হ্যামার আউট হচ্ছে কি কি বিষয়ে আলোচনা হবে, বাট আমরা তো এগুলো নিয়ে মুভ করছি। উনি যখন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছিলেন তখন কিন্তু স্পেশাল একটা মিটিং করেছিলেন রোহিঙ্গাদেরকে নিয়ে। তারপরে যেটা হচ্ছে ইউএন আর বাংলাদেশ মিলে একটা হোস্ট করছে একটা রোহিঙ্গাদের নিয়ে একটা লার্জেস্ট এটা সেপ্টেম্বরে করতে চান। তারও যেটা হচ্ছে যে কিছুদিন আগে আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ চীনে গিয়েছিলেন, উনি ইউএন এর অফিসিয়ালদের সাথে কথা বলেছেন। প্লাস গুতিয়েরেসের যে বাংলাদেশের আগমনটা, ইটস এ ম্যাসিভ সিগন্যাল যে না তোমরা কতদিন সাইলেন্ট থাকবে এই একটা বড় হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস থেকে। দিস পিপল আর ফ্রম রাখাইন অ্যান্ড দে হ্যাভ টু বি সেন্ড ব্যাক। এই যে উনি যে বলছেন, এই বলাটাও তো অনেক একটা। আপনি কি দেখেছেন যে একটা ইউএন এর সেক্রেটারি জেনারেল একটা দেশে যে 4 দিন থাকে, এদের সাথে সলিডারিটি ইফতার করছেন? হ্যাঁ, এটা বাংলাদেশের ইতিহাসে রিসেন্ট হিস্ট্রিতে আমি বলবো যে এটা দ্য বিগেস্ট ডিপ্লোম্যাটিক ইভেন্ট। তো আমরা আমাদের যতটুকু করা দরকার আমরা সিনসিয়ারলি সেই কাজগুলো করছি যাতে গ্লোবাল যে ম্যাপে আবার রোহিঙ্গা ক্রাইসিসের কথাটা উঠে, সবাই যেন বলতে পারে যে না এই ক্রাইসিসটাকে লেটস সিক টুগেদার অ্যান্ড ওকে মেক এ ডিল। আরেকটা জিনিস আন্তোনিও গুতেরেসের বক্তব্যে এসেছে যে ওনারা আপনাদের এই সংস্কারের সাথে ওনাদের দে আর উইথ দিস স্পিরিট। তো সেইটা ওনাদের পক্ষ থেকে কোনো ডিরেক্টিভস আছে? না, ওনারা যেটা হচ্ছেন যে তারা তাদের সর্বাত্মক সাপোর্টটা আমাদেরকে জানাচ্ছে। সেটা কি রকম? মানে ধরেন এটা যেই কাজগুলো আমরা তো তারা দেখছেন যে কি কাজগুলো হচ্ছে, তাদের লোকাল অফিস ইন্টারঅ্যাক্ট করছেন, এই যে আমাদের যেগুলো কমিশনার চিফরে তারা এগুলো দেখছেন, আর এগুলো তো আমরা ওপেন রেখেছি। আমরা যে ডকুমেন্টগুলো তৈরি হয়েছে সেই ডকুমেন্টগুলো তো তারা দেখেছে। এটা পুরোপুরি একটা হোমগ্রোন একটা বিষয়। তারা এটা দেখে তারা যেটা করছেন যে তারা সর্বাত্মক মোরাল সাপোর্ট দিচ্ছেন, সব ধরনের সাপোর্ট, কিছু কিছু ক্ষেত্রে ওরা টেকনিক্যাল সাপোর্টও আমাদেরকে অফার করছেন, কিন্তু আমরা এখনই এটা নিচ্ছি না। এই জন্য নিচ্ছি না, আমরা চাই এটা পুরোপুরি আমাদের হোক, সেটা আমরা একটা ডিবেট করি। মানে নির্বাচন কেন্দ্রিক টেকনিক্যাল সাপোর্ট নাকি আর কি? এটা যে ধরেন অনেক ক্ষেত্রে আছে না, যেমন ধরেন আমি একটা বলি, যেমন জুডিশিয়ারি রিফর্ম কমিশনের থেকে একটা বড় একটা রিফর্মের কথা আসছে যে আপনার প্রসিকিউশন সার্ভিস, এটা ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস করতে হবে। বাংলাদেশের যে ইস্টাবলিশ যেটা নর্ম সেটা হচ্ছে যেই পার্টি ক্ষমতায় আসে সে তার মতো করে প্রসিকিউটর নিয়োগ দেয়, তার যেগুলো লয়ার আছে তাদেরকে সে পুরো বাংলাদেশ এরকম 4000 পজিশন আছে সে নিজে দেয়। এই লোকগুলো তার হয়ে মানে এই প্রো বিএনপি লয়ার তার সময় প্রসিকিউটর হয়, প্রো আওয়ামী লীগ লয়ার তাদের সময় প্রসিকিউটর হয়, এবং এটা খুব ফ্লড একটা প্রসেস। এর ফলে যেটা হয় যে কি
পার্টির ডিজায়ারটা অনেক ক্ষেত্রে এই সমস্ত কেসে রিফ্লেক্টেড হয় অনেক ক্ষেত্রে। তো সেই জায়গাটা থেকে জুডিশিয়াল রিফর্ম কমিশন বলছে যে না, এটা আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা প্রসিকিউশন সার্ভিস করব। এখন আপনি ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস করলেন আপনি, এটার এক্সপার্টিস তো আমাদের নাই। তো সেই জায়গায় আর কি সাপোর্ট ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকা অলরেডি বলেছে যে আমরা সাপোর্ট দিতে চাই, বাট তার আগে তো এটা পার্টিগুলো সবাই তো একটা কনসেনসাসে আসবে আমরা এটা নিব কিনা, আমরা ইমপ্লিমেন্ট করব কিনা। আপনি যদিও বলেছেন যে চীন সফরের এজেন্ডা স্টিল আপনারা হ্যামার আউট করছেন, হয়তো ফাইনালি আমরা হয়তো লাস্টে যাওয়ার আগে নিশ্চয়ই আরেকটা প্রেস ব্রিফিং অবশ্যই আরো দুইটা হবে। আমরা তবে টেন্টেটিভ কোন এরিয়াসগুলোতে এই আমরা সবগুলো বিষয় নিয়ে আলাপ, বাইল্যাটারাল তো একটা ইস্যুস আছে, কিন্তু বাইল্যাটারাল অনেকগুলো ইস্যু আছে। আমাদের ফোকাসটা হচ্ছে, স্যার বারবার বলছেন যে আমরা চাই চাইনিজ, দেখেন চায়না হাইটেকে কোথায় চলে গেছে, আমরা চাই চাইনিজ ফ্যাক্টরিগুলো, চাইনিজ অনেক ফ্যাক্টরি আছে, চাইনিজ অনেক সেক্টর আছে যারা গ্লোবাল যে এখন ট্রেড প্রোটেকশনিজম যেটা হয়েছে তার জন্য সাফার করছে। আমরা চাই যে এই ফ্যাক্টরিগুলো বাংলাদেশে আসুক, বাংলাদেশকে তারা স্প্রিং বোর্ড বানাক, প্ল্যাটফর্ম করে যারা বিদেশে তারা এক্সপোর্ট করতে পারে, ওয়েস্টে এক্সপোর্ট করতে পারে, যেহেতু আমার উপরে কোনো ট্রেড রেস্ট্রিকশন নাই যেটা চাইনিজ কোম্পানি চায়নার থেকে পাচ্ছে। তো সেই জায়গাটায় আমাদের ফোকাসটা হবে। স্যার বারবার বলছেন যে আমরা চাই, প্রফেসর ইউনুস বলছেন যে আমরা চাই চাইনিজ ফ্যাক্টরিগুলোকে বাংলাদেশে আনতে। এটা অনেকগুলো কাজ হবে, এক হলো আমার এক্সপোর্টটা গ্রো করবে খুব দ্রুত, অ্যাট দ্য সেম টাইম উই নিড টু ক্রিয়েট লট অফ জবস। আমাদের জবসের ক্রাইসিস অনেক দিন ধরে, তো আমরা চাচ্ছি, প্রফেসর ইউনুস চাচ্ছেন বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব বানাতে। এই যে তাদেরকে আনলাম, আনার পরে একটা বড় ইস্যু দাঁড়ায় হচ্ছে যে আমার পোর্ট কি এফিশিয়েন্ট কিনা, আমিও প্রোডাক্ট উৎপন্ন করলাম, তো আমি পাঠাবো কি, আমার পোর্ট যদি এফিশিয়েন্ট না হয়, পোর্টে যদি এটা 3-4-5 দিন পড়ে থাকে, তো সেই জন্য যেটা করা হচ্ছে, উই আর টকিং টু সাম অফ দ্য বিগেস্ট পোর্ট ম্যানেজমেন্ট কোম্পানিজ অন আর্থ, ডিপি ওয়ার্ল্ড, এদের সাথে কথা হচ্ছে, এবং আমরা আশা করছি বাই এন্ড অফ দিস ইয়ার ইউ উড সি দ্য চিটাগাং পোর্ট ইজ ম্যানেজ মোস্ট এফিশিয়েন্ট। ওকে, সেই আশা আমরাও রাখি। আরও একটু পেছনে আবার ফিরতে চাই, সেটি হচ্ছে এই সরকারের একটা বড় ম্যান্ডেট ছিল বিচার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং আহতদের সুচিকিৎসা। সেই জায়গাটায় আসলে কি অবস্থা? কারণ আমরা তো 5 মাস পরেও আসলে সচিবালয় বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মব করতে দেখেছি যারা চিকিৎসা। আমরা কিন্তু এটা দেখেন বাংলাদেশে এটা হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা এটা অনেস্টলি স্পিকিং আমাদের এটা নিয়ে লট অফ মিস ইনফরমেশন ইজ আউট দেয়ার। আমরা মনে করি যে আমরা এটা খুবই মেটিকুলাসলি আমরা এই জিনিসগুলো আমরা করার চেষ্টা করেছি, যাতে ফেল করেছি কিছু জায়গায়। না আমরা ফেল করছি, মানে আমি শফিক ভাই বোঝার চেষ্টা করছি, যেই ছাত্রটা আপনার আন্দোলনে তার একটা চোখ হারালো, একটা পা হারালো, সেই ছাত্র 3 মাস পর তার চিকিৎসার জন্য আবার মব করছে, সেটা আপনার কাছে আপনি দেখেন যারা মব করছে কয়টা ছেলে মেয়ে? না, আমি যদি একজনও করে, ইটস নট অলওয়েজ, ইটস নট অ্যাবাউট দ্য নাম্বার, এটা ঠিক, কিন্তু বেশিরভাগ একজনও যদি করে, আপনি বেশিরভাগ ক্ষেত্রে আমি আপনাকে বলবো আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, যারা এটা করছেন আমরা সবার পাশে দাঁড়িয়েছি। আমরা এই যে এবিসি ক্যাটাগরিতে আমরা সব ভাগ করেছি, আমরা বিদেশ পাঠানোর ক্ষেত্রে ক্যাটাগরি করছি, বিদেশে পাঠিয়েছি, তারপরে আমরা দেখেছি যে কার মানে কতটুকু উনি আহত হয়েছেন এবং এটা লেভেলটা কতটুকু, তার এইটা উনি কি আসলে কর্মক্ষম হতে পারবেন কিনা, এই পুরো জিনিসগুলো। এবং এটা মেডিকেল, এটা এমন না যে আমি যে বললাম, এটা একটা মেডিকেল বোর্ড করা হয়েছে। আর একটা হচ্ছে যে ফাইন্ডিং আউট who actually were the injured or casualty, সেই জায়গাটা খুব বাংলাদেশের ক্ষেত্রে একটা, কেননা দেখা যাচ্ছে যেই ছেলেটা ঢাকায় নাম নিয়েছে মোহাম্মদ রফিক মোল্লা, সে গ্রামে কিন্তু তার নামটা হচ্ছে হলো রফিক বিশ্বাস, এই যে মিলানো। আমরা যেটা করেছি ঢাকায় এটা নিচ্ছি, হসপিটাল রেকর্ডগুলো নিচ্ছি, আবার তাকে আমরা গ্রামে মানে স্থানীয় ঠিকানার সাথে ম্যাচ করাচ্ছি ওইখানে। যে এর জন্য যেটা হচ্ছে যে টাইমটা কনজিউম করেছে, আরো এফিশিয়েন্টলি হতে পারতো, এটা আরো এফিশিয়েন্টলি হতে পারতো, কিন্তু আমার গিভেন দা ব্যুরোক্রেসি উই হ্যাভ, সেই ব্যুরোক্রেসি, এটাও আমরা সরকারের প্রথম 2-3 মাসে খুব পপুলার একটা শব্দ, যে ব্যুরোক্রেসির কাছে, ব্যুরোক্রেসির সমস্যাটা যেটা হয় কি, এখানে একটা এস্টাবলিশ নর্ম হচ্ছে যে ওকে এই জিনিসটা করতে হবে, একটা কমিটি করে দাও, না সেইটা বাইপাস করা গেল না কেন? তাহলে তো আবার এটা এস্টাবলিশ নর্মটাই এই, এত কিছু বাইরে যেটা হয় যে আপনি ডেডলাইন দিয়ে দেন, তুমি কমিটি করো আর যাই করো, দিস ইজ দ্য ডেডলাইন, আই ওয়ান্ট টু
আমি 31শে মার্চের মধ্যে এই কাজটা চাই না, যেহেতু আপনার আমি ব্যুরোক্রেসিকে আমি শফিক ভাই এভাবে কি দেখার সুযোগ আছে কিনা, যেহেতু আপনার সাথে ব্যুরোক্রেসির আসলে ওই অর্থে কোনো নেক্সাস নাই, আপনি কোনো হার্ডলাইনে আরো যেতে পারতেন কিনা ব্যুরোক্রেসি? না, আমি তো এদেরকে নিয়ে কাজ করতে হবে। ডু ইউ হ্যাভ এনি চয়েস? আমার তো চয়েসটা তো নাই। মানে ব্যুরোক্রেসিও একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে, মানে ব্যুরোক্রেসির সেই কম্পিটেন্সটা কি আছে কিনা, এটা হলো বড় কথা। সত্যিকার অর্থে আমরা এই জিনিসগুলো দিনকে দিন, আমি এটা যদি বাইরে থাকতাম, আপনি যে অ্যাকুইজিশনটা করছেন আমি সেই একই কথাই বলতাম। হ্যাঁ, কিন্তু আমি যেহেতু এখন ভিতরে আছি, আমি নিজে যেটা দেখছি সেই জায়গা দিয়ে আমি করছি, আমি অ্যানালাইজ করছি, এবং এর দিকে দেখে আমি বুঝছি যে মানে সমস্যাটা অনেক গভীর। বিচারের প্রসঙ্গে একটু কি কিছু বলবেন কিনা? বিচারের প্রসঙ্গে, বিচারের প্রসঙ্গে কিছু কিছু কেস তো একদম খুব ওপেন এন্ড শার্ট ছিল, যেগুলো বিচার কি করা, আমাদের বিচারের তো আমরা দুইটা পার্ট, অনেকগুলো। একটা হলো ইনভেস্টিগেশন করা, তো সেই জায়গায় প্রফেসর ইউনূস যেটা করেছেন এটা একটা, আমি বলবো যে এটা উনি যেহেতু একটা প্রাজ্ঞ লোক, হ্যাঁ, এই জিনিসটা অনেকে কিন্তু চায়নি, কিন্তু উনি বলেছেন যে না, আমরা এই ইনভেস্টিগেশনের পার্টটা, বিশেষ করে ফ্যাক্ট ফাইন্ডিংটা, এইটা উনি চেয়েছেন যে একদম নিউট্রাল থাকবে। সেই জন্য উনি কি করেছেন, ইউএন এর হিউম্যান রাইটস অফিসকে এনেছেন, তোমরা করো, আমাদের কি সাহায্য লাগবে নাও, কিন্তু ইট হ্যাজ টু বি নিউট্রাল, ইট হ্যাজ টু বি ইন্ডিপেন্ডেন্ট। এইও তো হয়েছে, গণহারে মামলা হয়েছে। না না, এটা পরের বিষয়, আমি ওইটা পরে আসছি। আগে এইটা হিসাব করে দেখেন, তারা কিন্তু এই যে ইউএন এর যে 127 পাতার যে রিপোর্ট, আপনি যদি পড়েন, এইটা একদম আদ্যপান্ত বলা হয়েছে কি করেছে। হাসিনা বলছে যে মেরে এদেরকে লুকিয়ে ফেলার কথা বলছে, এবং হাসিনার যে ডিক্টেটরশিপ, তার পার্টিকে তারা বলতেছে দে হ্যাভ কমিটেড পটেনশিয়াল ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। পৃথিবীতে দুইটা ক্রাইম হচ্ছে সবচেয়ে ভয়ানক বলা হয়, একটা হচ্ছে জেনোসাইড আর একটা হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। তো এইটা কমিটি, এইটা আগে ইস্টাবলিশ হলো। আর একটা যেটা হয়েছে যে সেটা হচ্ছে যে অনেকগুলো কেস হচ্ছে, তার মধ্যে যেটা আমরা কিছু কিছু কেস করছি, আমরা নিচ্ছি, যেটা আমরা ইনভেস্টিগেট করছি। আর একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল সিরিজ, যেমন আপনার ভাই মারা গেল, এখন আপনি যদি একটা কেস করে বসেন, আমি তো আপনাকে না করতে পারি না, ক্যান আই সে নো? আপনার তো অনেক মামলা এরকম এসেছে শফিক ভাই, যে বাদী নিজে জানে না, আর হচ্ছে আন্দোলনে আহত হয়েছে তার বাবার নামে আপনার মামলা হয়েছে। আমরা যেটা দেখেছি যে এই জায়গায় যেটা হয়েছে যে, যেমন ধরেন একজন তার ছেলে মারা গেছে, তখন উনি যেটা করলেন 200 জনের এগেনস্টে কেস দিলেন, বা একজন আহত হয়েছে, সে যে আহত হয়েছে সে 300 জনের এগেনস্টে। এখন উনি কি জেনে দিলেন নাকি না জেনে, এগুলো কিছু কিছু হয়েছে। আমি বলতে পারব যে ওই বিচারিক প্রক্রিয়া, এই জায়গাটায় সত্যিকার অর্থে একটা লিগ্যাল, বাংলাদেশের যে লিগ্যাল সিস্টেম, যেভাবে লিগ্যাল ইনফ্রাস্ট্রাকচার দাঁড়ানো, এটা কি আপনি না করতে পারেন কিনা? আপনি যেমন ধরুন অনেক সাংবাদিকের এগেইনস্টে মার্ডার কেস হচ্ছে, যেটা বলা হয়, এখন আমরা কি একটা মার্ডার কেস দিয়েছি? আপনি আমাকে বলছেন যে এতগুলো, আপনি আমাকে অ্যাকিউজ করতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে এই মার্ডার কেসটা করেছে হচ্ছে ইন্ডিভিজুয়াল সিটিজেন, এবং সে তার মতো করে মার্ডার, বুঝে না বুঝে করলো, শেষ গন্তব্য যদি সুষ্ঠু বিচার হয়, তো এই ঘটনাগুলোর কারণে সেখানে যেতে পারবো। আমরা যেটা করছি যে আমরা এটাও তো আপনার একটা বড় ম্যান্ডেট যে আমি বিচারটা নিশ্চিত করব, অ্যাট লিস্ট রাস্তাটা তৈরি করে যাব। আমরা রাস্তাটা তৈরি করছি, আমরা খুব ভালো জুডিশিয়াসলি দেখছি কোন কোন কেসগুলো করা যাবে, আমরা কেসগুলো করছি, যার হাতে এই রক্ত কেউ পার পাবে না। এটা একটা ভয়ানক রকমের একটা ম্যাস মার্ডার হয়েছে, কেউই পার পাবে না। কিন্তু অনেকের যেটা হয়েছে কি, অনেকের এক্সপেকটেশন হয় যে এই কাজগুলো খুব দ্রুত করা যায়, কিন্তু আসলে গ্লোবাল হিস্ট্রিতে বলে না যে কাজগুলো খুব, আর দ্রুত করতে গেলে অনেক সময় অবিচার হয়ে যায়, আর বিদেশে তখন আরো সবাই চিল্লাচিল্লি শুরু করে দেয় যে তোমার এইখানে একটা জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হচ্ছে, তোমরা। ওকে, আমি মোটামুটি বুঝতে পেরেছি। আরেকটি জায়গায় ছাত্ররা যেই দলটি করেছে এনসিপি, তাদের একটা বড় দাবির জায়গাটা হচ্ছে আগে বিচার সংস্কার, দেন হচ্ছে নির্বাচন। তো বিচার আগেই না, আপনার রেফারেন্সে যদি আমি বলি যে পৃথিবীর কোথাও এত দ্রুত সময়ে ওই স্ট্যান্ডার্ড মেনটেন করে সম্ভব না, তাহলে তারাও তো একটা বড় এখন স্টেক হোল্ডার, যেহেতু পলিটিক্যাল পার্টি তারা তো আর আন্দোলনকারী হিসেবে আর নাই। তো সেইটা অ্যাড্রেস করা, সেই জায়গায় আমরা চাবো যে একটা পলিটিক্যাল কনসেনসাস দাঁড়াক, ছাত্ররা, বড় বড় পার্টিগুলো, তারা মিলে একটা কনসেনসাসে আসবে, তারাই ডিসাইড করবে যে আমরা কি চাচ্ছি। 7 মাসে সেই আলামত আপনি কি দেখেছেন? না না, এটা আমরা যদি শেখ হাসিনার মতো একটা ভয়ঙ্কর রকম একটা বর্বর একটা ইয়েকে আমরা
রাস্তায় দাঁড়িয়ে সবাই একসাথে মিলে যদি তাকে নামাতে পারি, এগুলো খুব ক্ষুদ্র ডিসিশন, এগুলো এমনি কনসেনসাস আসবে। মানে নির্বাচনের ব্যাপারে আপনি খুব স্পষ্টত যেটা বলতে চান যে কাট অফ টাইম হচ্ছে 30 জুন 2026, এর একদিনও বেশি না বলে, মানে যতখানি গিভেন সিচুয়েশন হোক, যাই হোক। উনি এটা তো বারবার বলেছেন, এটা উনি জাতির উদ্দেশ্যে। তাহলে ডিসেম্বর যে জায়গাটা আমরা শুনছি প্রধান উপদেষ্টা, সেটা উনি ওই যে দুইটা শর্ট, একটা বলেছেন শর্ট প্যাকেজ, যেমন ধরেন এই যে 500টা রিফর্ম জুলাই চার্টারে আসলো, 500টা রিফর্মের মধ্যে সবাই পলিটিক্যাল পার্টিগুলো বলে যে না আমরা বাকিটা করব, আপনি এই 10টা রিফর্ম করে যান বা 20টা রিফর্ম করে যান বা 200টা রিফর্ম করে যান, এবং 200টা ইজ ডুয়েবল বাই ডিসেম্বর, এবং আপনি 200টা করে ডিসেম্বরের এত তারিখের মধ্যে আপনি ইলেকশন, সবাই যদি কনসেনসাস হয় উইল ডু ইট। আমাদের কথা হচ্ছে যে উই হ্যাভ দ্য প্রিপারেশন টু হোল্ড ইলেকশন বাই ডিসেম্বর। মার্চের মধ্যে নির্বাচনী রোডম্যাপটা দাবি করছে, এইটা কিভাবে দেখছেন বা ডিল করছেন কিভাবে? আমার মনে হয় এটা এগেন ইটস এ পলিটিক্যাল কনসেনসাসের বিষয়। এটা ওরা দাবি করতে থাকুক, সেটা সরকার খুব আমলে নিচ্ছে না। বলতে পারে ওনারা ওদের পলিটিক্যাল সাপোর্টারদের তো অনেক কথাই বলেন, ঠিক না? মানে এইটা যে রিয়ালিটি, তারা তো একটা বড় দল, সেইটা সরকার খুব আমলে নিচ্ছে। এইটা আমরা তো বলছি, আমরা আগে কনসেনসাসে রিচ করি, আমরা আগে এই ডায়ালগগুলো হোক। ডায়ালগগুলো তো এখন শেষ হয়নি, ডায়ালগগুলো ব্রেকডাউন পয়েন্টেও যায়নি, ডায়ালগগুলো হোক না, ডায়ালগের তো অনেক সময় আছে। জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত আমরা বলছি যে এই কমিশনটা থাকবে, বা আরো বেশি আমরা পরবর্তীতে আরো 1-2 মাস এক্সটেন্ড করে, এটা তখন হবে। অস্থির হওয়ার তো কিছু নাই। জনাব শফিকুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের অনেক প্রশ্ন ছিল, কিন্তু সময়ের কারণে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।